রাতেই বাসাবাড়িতে মিলবে ব্রডব্যান্ড ইন্টারনেট। রবি সোমবার থেকে পাওয়া যাবে মোবাইল ডেটা। ফেসবুক সহ সামাজিক মাধ্যম নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন প্রতিমন্ত্রী। কারফিউ শিথিলে চিরচেনা যানজটে ঢাকা। মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে বন্ধের প্রভাব। খুলল অফিস, আদালত, ব্যাংক, কারখানা। তাঁবুর নিচে চলে সেতু বিভাগের অফিস। বিচার ঠেকাতে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে হারলেন ডক্টর ইউনূস। দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় টেকে নিয়ে আবেদন। 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। রাতের মধ্যেই বাসা বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এছাড়া রবি সোমবার থেকে মোবাইল ডেটা পাওয়া যাবে জানিয়ে পলক বলেন, ফেসবুক সহ সামাজিক মাধ্যম নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যে ডেটা সেন্টারটা পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে, যত কিলোমিটার আমাদের ফাইবার অপটিক্যাল কেবল পুড়িয়ে দিয়েছে, এবং তারপরেও আমরা কিন্তু চেষ্টা করেছি সেনাবাহিনীর সহযোগিতায়, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমাদের সেগুলো মেরামত করে পুনর্স্থাপন করে আবার ইন্টারনেটের সংযোগটা দেওয়ার। তো আমরা আশা করছি যে আজকে রাতের মধ্যে আমরা আমাদের পরীক্ষামূলকভাবেই সারা দেশে ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা চালু করতে পারবো, এবং কালকে সারাদিন ওয়ার্কিং ডে। আমরা আশা করছি যে কালকে সারাদিন পর্যবেক্ষণ করে আমরা এটাকে কিভাবে স্থায়ীভাবে আমরা ইন্টারনেটটাকে সচল রাখতে পারি তার জন্য সার্বিক চেষ্টা আমরা চালাচ্ছি। তবে সব শেষে আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটের শেয়ার পরে। আগামী শুক্র অথবা শনিবারে অ্যামটবের সাথে বৈঠক করে তাদের যে প্রস্তুতি এবং তাদের যে সক্ষমতা, এটা বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করছি যে আগামী রবি সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা 4Gটা সবার কাছে নিয়ে আসতে পারি আগামী সপ্তাহে। তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। ভয় আর আতঙ্কের পরিবেশ কাটিয়ে স্বরূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। কারফিউ শিথিল আর নির্দিষ্ট সময়ের জন্য অফিস খোলায় সড়কে বেড়েছে কর্মজীবী মানুষ আর যানবাহনের চাপ। এদিকে যান চলাচল নিয়ন্ত্রণ ও নাশকতাকারীদের হামলায় মেট্রো রেল আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু সড়কে ভয়াবহ যানজট দেখা যায়। তবে ধীরে ধীরে জীবনযাত্রা পরিপূর্ণ স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। রাশেদ বাপের রিপোর্ট। মাত্র কয়েক ঘন্টা আগেও শুনশান নীরবতায় আচ্ছন্ন ছিল যে শহর, সেই শহর জুড়ে এখন রাজ্যের ব্যস্ততা। গাড়ির হুইসেল, হর্ন আর গণমানুষের কোলাহলে মুখর চারিপাশ। যেন টানা কয়েকদিনের ঘুম শেষে আড়মোড়া ভাঙল প্রিয় নগরী। বুধবার সকাল 9টা থেকেই সড়কে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। সরকারি বেসরকারি অফিস খোলায় জীবন জীবিকার টানে ঘরবন্দি জীবন ছেড়ে কর্মস্থলে ছুটতে থাকেন অনেকেই। সেই সঙ্গে বাড়ে যানবাহনের সংখ্যাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য সব স্বাভাবিক দিনের মতোই স্বরূপে ফিরতে শুরু করে রাজধানী। এদিকে পরিস্থিতি সামাল দিতে কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করায় ও নাশকতাকারীদের হামলায় উড়াল পথ, মেট্রো রেল আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় এক পর্যায়ে তৈরি হয় ভয়াবহ যানজট। রাজধানীর বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, শাহবাগ, মৎস্য ভবন, শাপলা চত্বরে দীর্ঘ সময় আটকে থাকতে দেখা যায় যানবাহন। প্রধান সড়কের বাইরে অলিগলিও মুক্ত ছিল না ভয়াবহ যানজট থেকে। অফিসের উদ্দেশ্যে সড়কে নেমে অনেককেই ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় সড়কে। মিরপুর বা উত্তরা, ধানমন্ডি, তারা হিউজ পরিমাণ জ্যাম পাইছে। জামদার দেখলাম ল্যাবেট এখানে আছে, আবার এই পান্তাবাদ সিঙ্গেলের এখানে, যেখানে মানে সিগন্যাল ওইখানে যানজট। আমি রামপুরা থেকে আসছি, প্রচুর জ্যাম, ধরে নাইমা হাইটে আসতে হয়েছে, এত অবস্থা, জ্যামের অবস্থা খুবই খারাপ। তবে টানা কয়েকদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ঘরের বাইরে বেরিয়ে বুক ভরে নিঃশ্বাস নেন রাজধানীবাসী। অফিস খোলার পাশাপাশি যান চলাচল অনেকটা স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। গণপরিবহনের পাশাপাশি স্বল্প পরিসরে আন্তজেলা বাস চলাচল শুরু হওয়ায় কেটে গেছে দূর দূরান্তের মানুষের বন্দি দশা। ভালো লাগতেছে আসলে, অফিস আবার শুরু হচ্ছে, আবার একটা কর্মব্যস্ততা শুরু হচ্ছে। আশা করি এখন পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি ভালো হবে। সাধারণ ইউজারদের কাছে এখন ইন্টারনেট এখন আসে না, আমি জানি না অফিস ইন্টারনেট আছে কিনা এখনো পর্যন্ত।
যদি না থাকে তাহলে আমার কাজ হবে না। আন্তজেলা বাসগুলি আসলে বেসিক্যালি ছাড়তেছে, বাট আপনার হচ্ছে যে বাস খুব কম, মানুষের ভোগান্তিটা অনেক বেশি। অনেকে যাওয়া লাগবে, এই দীর্ঘদিন আটকে রয়েছে, এই কারণে যাইতে পারতেছে, হয়তো এখন ছাড়ছে, এখন যাইতে পারতেছে। মহাখালী, সায়দাবাদ, গাবতলীতে বাস চলতেছে অল্প পরিসরে। নাশকতাকারীদের আগুনে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবহারকারীরা। নাশকতার আগুন থেকে ট্রাফিক পুলিশ বক্স বাদ না গেলেও থেমে যাননি ট্রাফিক পুলিশ সদস্যরা। যানজট মুক্তি ও সড়কে নামা মানুষের সেবায় ব্যস্ত দেখা যায় তাদের। যারা এগুলো ভাঙচুর করছে এটা অত্যন্ত দুঃখজনক, দেশের সম্পদ নষ্ট হয়েছে, এটা কোনোভাবেই কাম্য নয়। আর এর জন্য আমরা আসলে ভোগান্তির শিকার হচ্ছি আর কি। ট্রাফিক পুলিশ বক্সগুলো হামলাকারীরা আসলে এগুলোই পুলিশের স্থাপনা হিসেবে এগুলোই পেয়েছে, এগুলোর উপরেই আক্রমণ করেছে। তবে আমরা এটা নিয়ে কোনো ভীত সন্ত্রস্ত নয়, যেহেতু এটা আমাদের দায়িত্ব, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে আমাদের সর্বোচ্চ দিয়ে পালন করব। সপ্তাহের শেষ কর্মদিবস আগামীকাল বৃহস্পতিবারও বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চালু থাকবে সরকারি বেসরকারি অফিস। অন্যদিকে কারফিউ শিথিল থাকবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কারফিউ শিথিল ও নির্দিষ্ট কিছু সময়ের জন্য কর্মস্থল খোলার পরপরই সড়ক জুড়ে এত মানুষ ও যানবাহনের আধিক্য প্রমাণ করে সাধারণ মানুষ কখনোই দেশের অচলাবস্থা প্রত্যাশা করে না। মানুষ চায় শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা। আর তাই দ্রুতই ভয় আর আতঙ্কের পরিবেশ কাটিয়ে পরিপূর্ণ স্বাভাবিক হোক জীবন ও জীবিকা, এমনটাই প্রত্যাশা সবার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কারফিউ শিথিল হওয়ায় মহাসড়কে স্বাভাবিক হয়েছে দূরপাল্লার যানবাহনের চলাচল। সকাল থেকে রাজধানীতে আসা যাওয়া করছে পণ্যবাহী ট্রাক, পিকআপ, যাত্রীবাহী বাস। সড়কের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। কারফিউ শিথিল ঘোষণার পরপরই সাধারণ মানুষরা কিন্তু তাদের গন্তব্যে যাবার উদ্দেশ্যে বিভিন্ন বাস টার্মিনালে এসে ভিড় করেছেন এবং বরিশালের রূপাতলী বাস টার্মিনাল এবং নতুল্লাবাদ বাস টার্মিনালে আজকে যাত্রীদের অনেক ভিড় বেশি লক্ষ্য করা গেছে। অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সব রুটের বাস চলাচল স্বাভাবিক হয়ে গেছে এবং প্রত্যেকটি বাসেই যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন আজকে বরিশালের অভ্যন্তরীণ রুটের পাশাপাশি বরিশাল থেকে ঢাকা কিংবা অন্যান্য দূরপাল্লার যে মহাসড়কগুলো রয়েছে সেখানে বাসের চাপ রয়েছে এবং সে সমস্ত জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও আমরা বাড়তি তৎপরতা লক্ষ্য করেছি। বরিশাল থেকে মহাসড়কের আমার কাছে এতটুকু খবর ছিল। আমরা এখন যেতে চাই ফেনীতে সহকর্মী আতিয়া সজলের কাছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনীর মহিপাল যে টার্মিনাল এলাকা রয়েছে, এই এলাকাটাও গত কয়েকদিন ছিল শুনশান নিরাপত্তা, কিন্তু আজ কারফিউ শিথিল হওয়ার কারণে দেখছেন যে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু গণপরিবহন বা ছোট ছোট পরিবহনের একটা জট বেঁধেছে। স্বল্প যে পাল্লায় যে কিছু পরিবহন রয়েছে যেগুলো ফেনী থেকে চট্টগ্রাম অথবা ফেনী থেকে কুমিল্লা, ঢাকা এবং ফেনী থেকে লক্ষ্মীপুর এরকম বা যে সময়টার মধ্যে যে বিকালে 5টা পর্যন্ত যে শিথিল করেছে সে জায়গায় যে আসা যায় সে সকল পরিবহন কিন্তু ছেড়ে যাচ্ছে। যদিও এছাড়া দূরপাল্লার আরও কিছু বাস যেগুলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু বাস ছেড়ে যাচ্ছে, সেগুলো হাতে গোনা এবং সংখ্যায় কম। এই ছিল ফেনী থেকে গণপরিবহন এবং সার্বিক পরিস্থিতির সবশেষ। আমরা এখন চলে যাব সাভারে, সেখানে পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী মোজাফর হোসেন জয়। আমি রয়েছি নবীনগর কালিয়াকুর মহাসড়কের পল্লী বিদ্যুতে। আপনারা জানেন যে কারফিউ শিথিল হবার পর থেকে কিন্তু উত্তরবঙ্গ থেকে দূরপাল্লার যানবাহন এই সড়কটি দিয়ে যাতায়াত করছে। প্রায় উত্তরবঙ্গের 34টি জেলার যানবাহন এই সড়ক দিয়ে ইতিমধ্যে যাতায়াত করতে আমরা দেখেছি। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে পণ্যবাহী যে ট্রাক রয়েছে, ভ্যান রয়েছে, কাভার ভ্যান রয়েছে, সেগুলোও কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করছে। মূলত কারফিউ শিথিল হবার পর থেকেই সকাল থেকে আমরা দেখেছি যে ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর কালিয়াকুর মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং প্রচুর পরিমাণে যানবাহন এখান দিয়ে চলাচল করছে। আমরা এখন চলে যাব সিরাজগঞ্জে, সেখানে সড়কের পরিস্থিতি জানাবেন সহকর্মী রিঙ্কু কুণ্ড। গত কয়েকদিনে দেশব্যাপী চলমান কারফিউর কারণে মহাসড়কে যানবাহন চলাচল একেবারে বন্ধ ছিল। তবে আজকে কারফিউ অনেকটা শিথিল, যে কারণে আমরা দেখছি যে সকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রীবাহী বাস ও বিভিন্ন পরিবহনের সংখ্যা কিন্তু আসলে বাড়ছে এবং সেই সাথে আমরা যেটা দেখেছি যে উত্তরবঙ্গের সবজিবাহী বা নিত্য প্রয়োজনীয় যেগুলো দ্রব্য অর্থাৎ ডিম, দুধ সহ বিভিন্ন পরিবহনের গাড়িগুলো কিন্তু এই উত্তরবঙ্গ মহাসড়ক হয়ে বঙ্গবন্ধু সেতু হয়ে রাজধানী ঢাকার দিকে যাচ্ছে। এদিকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আসলে যাত্রীদের এবং যানবাহনের নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তো এই ছিল সিরাজগঞ্জের মহাসড়কের আমার কাছে সবশেষ পরিস্থিতি। আমরা এখন জানবো রাজশাহীর খবর, সেখানকার খবর জানাবে আমাদের সহকর্মী মওদুদ রানা।
রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি ঢাকা থেকে রাজশাহীতে বাস ছেড়ে এসেছে, তেমনি রাজশাহী থেকেও ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে গেছে এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ কুড়িগ্রাম, রংপুর, খুলনা অঞ্চলের যেসব বাস সেগুলো ছেড়ে রাজশাহীতে এসেছে এবং রাজশাহী থেকেও ছেড়ে গেছে। অন্যদিকে আন্তঃজেলার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোও কিন্তু চলাচল করছে। পরিবহন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন ঢাকা এবং রাজশাহী রুটে প্রতিদিন 140টি বাস চলাচল করে, এখন অন্তত 40টি বাস চলাচল করছে এবং কারফিউয়ের যে আইনগত বাধ্যবাধকতা রয়েছে সেটি সম্পূর্ণরূপে শিথিল হলে পুরোদমে বাস চলাচল শুরু করবে এবং বাস চলাচল শুরু করার পর কোথাও কোনো অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। টানা 3 দিন বন্ধ থাকার পর খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে অফিস করলেন সেতু ভবনের কর্মকর্তা কর্মচারীরা। নজিরবিহীন তাণ্ডবের পর ঝুঁকিপূর্ণ ভবনের অফিসটি ব্যবহারের উপযোগী কিনা তা পর্যবেক্ষণে কাজ করছেন গণপূর্ত ও সেতু কর্তৃপক্ষের তদন্ত দল। সেতু ভবন থেকে বিস্তারিত জানিয়েছেন দিন মোহাম্মদ সাব্বির। গেল বৃহস্পতিবার দুর্বৃত্তের হামলায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় বনানীর সেতু ভবন। সেদিনের হামলায় সেতু ভবনের অর্ধ শতাধিক গাড়ি এবং যে ভবনটি রয়েছে সেই ভবনের প্রায় 3টি ফ্লোর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে আসলে সেতু কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ভেতরে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তারপরে এখানে অফিস কার্যক্রম পরিচালনার মতো স্বাভাবিক অবস্থা ছিল না। কিন্তু সেদিনের হামলার পর আজ প্রথম কর্মদিবস। এই কর্মদিবসে সেতু ভবনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে দেখতে পেয়েছি ভবনটির সামনে যে জায়গা রয়েছে সেই জায়গায় তাঁবু টানিয়ে কার্যক্রম পরিচালনা করছে। যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা আসলে একটি ভ্রাম্যমান অফিস সাজিয়ে বসেছেন এবং সেই জায়গা থেকে আসলে সব ধরনের সেবা প্রদানের চেষ্টা করছেন। অফিস খুলেছে, আমাদের সকল স্টাফ অফিসার এসছে, সেই জন্য আমরা বাইরে বসে সেবাটা দিচ্ছি যেন জনগণও আসলে পরে আমাদের সেবাটা এখান থেকে নিতে পারে। কারণ এখন ভিতরের যে কন্ডিশনের কথা বলেছেন, ভিতরে আসলে আমাদের গণপূর্ত থেকে আমাদের ক্লিয়ারেন্স লাগবে। ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, গ্যাস, তারা যখন ক্লিয়ারেন্স দিয়ে যখন সেফ ডিক্লেয়ার করবে তখন আমরা উপরে উঠে স্বাভাবিক অফিস করতে পারবো। সেতু কর্তৃপক্ষ এবং একই সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এই ভবনটি, এই ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন পরবর্তীকালে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই ভবনটির ক্ষতির পরিমাণ এবং আসলে ভবনটি আর ব্যবহার উপযোগী রয়েছে কিনা এই বিষয়টি জানতে আসলে খানিকটা সময়ের প্রয়োজন। তদন্ত কমিটি আসলে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ভবনটির আসলে বিভিন্ন অংশ, বিভিন্ন আলামত আসলে তারা পরিদর্শন এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। তারা আসলে বিষয়টি নিশ্চিত করবেন এই সেতু ভবনটি পরবর্তী কার্যক্রমের জন্য আসলে উপযোগী রয়েছে কিনা। পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ার টিম কাজ করছে এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করছি যে আমরা যত দ্রুত সম্ভব এর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা। এই ভবনটা কতখানি টিকে থাকবে কি থাকবে না সেটা এখন আমরা অ্যাসেস করবার চেষ্টা করছি। অ্যাসেসমেন্ট সম্পন্ন হওয়ার পরে কেবলমাত্র বলা যাবে। তদন্ত কমিটির পরিদর্শন পরবর্তী প্রতিবেদন আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আসলে এই ভবনটি ব্যবহার করা যাবে কিনা এমন কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না গণপূর্ত এবং সেতু কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে সেতু ভবন থেকে দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়িক ক্ষতি ও আর্থিক পরিস্থিতি বিবেচনায় গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে খুলে দেওয়া হয়েছে তৈরি পোশাক কারখানা। 4 দিন পর কাজে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত শ্রমিকেরা। তাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। কর্মস্থলের উদ্দেশ্যে ছুটছেন শ্রমিকরা। পায়ে হেঁটে বুধবার সকাল থেকেই দলে দলে কারখানায় যোগ দেন দেশের অর্থনীতির চালিকা শক্তি তৈরি পোশাক শিল্পের কর্মীরা। পরিচয়পত্র দেখে কারখানার ভেতরে শ্রমিকদের ঢুকতে দেওয়া হয়, তবে আলাদা কোনো পাশের প্রয়োজন নেই গার্মেন্টস কর্মীদের। শ্রমিক ও কারখানার নিরাপত্তায় সড়ক ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কাজে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রমিকরা। গার্মেন্টস খুলছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। প্রশাসনের লোক রাস্তায় আছে, আমরা ঠিকভাবে ডিউটি করতে পারবো। পেটের দিয়ে কাজ করি, সুষ্ঠুভাবে দেশ চললে আমরা কাজ করে খাইতে পারবো, আর নাহলে আমরা ঘরে বসে থাকলে কি আর খাইতে পারবো। সব গার্মেন্টস খুলে দিচ্ছে, এটা আমাদের পক্ষে ভালো হয়েছে। আজকে অনেকটাই শান্তশিষ্ট পরিবেশ এবং আমরা সুস্থ মতো অফিসে আসতে পারছি। চলছে শিল্প কারখানার মেশিন, সেই সঙ্গে ঘুরছে অর্থনীতির চাকা। তৈরি হচ্ছে পোশাক। গত কয়েকদিনের পারিশ্রমিক পুষিয়ে নিতে ওভারটাইম কাজ করতে আগ্রহী শ্রমিকরা। আসতে কোনো সমস্যা নাই, সুন্দরভাবে আসছি, কাজ করতেছি, ভালো লাগতেছে। আমরা খুশি হয়েছি, গরিব মানুষ অসহায়, কোথায় যাবো আমরা, দাঁড়াবো। 4 দিন আন্দোলনের কারণে প্রোডাকশন লস হয়েছে, ফ্যাক্টরি লস, আমাদের ওয়ার্কারেরও লস হয়েছে। এই ঝামেলা আমরা চাই না। দ্রুত কারফিউ তুলে নিয়ে
পরিস্থিতি স্বাভাবিক করার দাবি কারখানা কর্তৃপক্ষের। আমাদের শ্রমিকরা যদি কর্মস্থলে সুশৃঙ্খলভাবে এবং নিরাপদে আসতে পারে তাহলে তারাও যেমন খুশি, আমরা খুলে দেওয়াতে আমরা অনেক খুশি। যদি এইটা আরও বন্ধ থাকতো তাহলে আরও ক্ষতির সম্মুখীন হইতাম। শ্রমিকদের নিরাপত্তায় টহল অব্যাহত রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুষ্কৃতিকারী আবার কোনো পরিকল্পনা করে আবার কোনো ধরনের নাশকতা না করতে পারে সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি। সাভার, আশুলিয়া, ধামরাই, নারায়ণগঞ্জ, গাজীপুরের পাশাপাশি চট্টগ্রামের পোশাক কারখানা চালু রয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। সাম্প্রতিক সহিংসতায় রাজধানীর ৬৯টি স্থাপনায় হামলার তথ্য পেয়েছে ডিএমপি। এসব ঘটনায় ১৫৪টি মামলায় ১৩৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এসব তথ্য জানিয়ে বলেন, সহিংসতায় জড়িত বিএনপি জামাত, পরিকল্পনাকারী ও আর্থিক মদতদাতা কেউই ছাড় পাবে না। যারা বিভিন্ন সময়ে অগ্নি সন্ত্রাস করেছে, আগুন দিয়েছে, বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে, ট্রেন পুড়িয়েছে, এই বিএনপি এবং জামাতের চিহ্নিত সন্ত্রাসীরা তারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে তারা এখানে অংশগ্রহণ করেছে, মদত দিয়েছে, বিনিয়োগ করেছে এবং ধ্বংসলীলা চালানোর জন্য তারা নির্দেশ দিয়েছে। কাজে তাদের অনেক তথ্য আমরা পেয়েছি এবং আরও পাচ্ছি। আমরা সেগুলি বিশ্লেষণ করছি এবং কারা কারা এই সকল ঘটনার মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ডদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের যে চিরুনি অভিযান সেটি চলমান রয়েছে এবং চলমান থাকবে। দেশকে অকার্যকর করতেই সংঘাতময় পরিস্থিতি তৈরি করে বিএনপি জামাত। জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিহত ৩ পুলিশ ও ১ আনসার সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই আন্দোলনের নিষ্ঠুরতা আমরা দেখেছি, আমরা এই আন্দোলনের বর্বরতা দেখেছি, এই আন্দোলনের ধ্বংসলীলা আমরা দেখেছি। এই আন্দোলনের নামে যারা পেছনে থেকে এদেরকেও মানে মদত দিচ্ছিল, নেতৃত্ব দিচ্ছিল, তারা কারা আপনারা নিশ্চয়ই আপনার টের পেয়ে গিয়েছেন। এরা সেই স্বাধীনতা বিরোধী শক্তি। আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। দেশের উন্নয়ন প্রকল্প ধ্বংসে তাণ্ডব লীলা চালানো হলেও বিএনপি নেতারা আগুন সন্ত্রাসের সুরে কথা বলছেন। দুপুরে শ্যামলীতে খাদ্য বিতরণ কর্মসূচিতে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নাশকতাকারীদের প্রতিরোধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যে অর্জনগুলো বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রশংসিত করেছে, অগ্নি সন্ত্রাসে আজকে ধ্বংসলীলা পরিণত হয়েছে। মির্জা ফখরুল এখনো ধ্বংসের কথা বলে, এত ধ্বংসের পর আর কত ধ্বংস, আর কি চান? এই দেশ আপনারা চান না? যারা মুক্তিযুদ্ধে স্বাধীনতার আদর্শে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের আমরা সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। কোটা আন্দোলনে ছাত্রদের কাঁধে ভর করে বিএনপি জামাত দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে আন্দোলন ও কারফিউয়ে কর্মহীন অসহায় প্রায় ১৫০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, সন্ত্রাসী গোষ্ঠী দেশের ভাবমূর্তি নষ্ট করতে নিরীহ মানুষকে হত্যা করেছে। পুলিশ হত্যাসহ সরকারি বিভিন্ন স্থাপনায় লুটপাট ও ভাঙচুরও চালিয়েছে তারা। পুলিশ বক্সে হামলা চালিয়েছে, নির্মমভাবে পুলিশকে হত্যা করেছে, ছাত্রকে ৬ তলা থেকে নিচে ফেলে দিয়েছে এবং আসলে জেলখানা, নরসিংদী জেলখানা আক্রমণ করেছে এই সন্ত্রাসী গ্রুপ। মেট্রো রেলের এবং সহ সমস্ত জায়গায় যে সমস্ত তাণ্ডব চলছে, বাংলাদেশের টেলিভিশনের কেন্দ্রে হামলা চালিয়েছে, এই তাণ্ডবগুলো চালিয়েছে তারা এদেশের কুলাঙ্গার, এরা সন্ত্রাসী, এরা বাংলাদেশের শত্রু, এরা রাষ্ট্রযন্ত্রকে বিকল্প করতে চেয়েছিল। আমাদের শত্রু, আমাদের টার্গেট কিন্তু এই সন্ত্রাসীরা। দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, সমাজের শত্রু এই খুনিরা।
কাজেই এদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোটা সংস্কার আন্দোলনে 16 জুলাই 6 জনের নিহতের ঘটনা তদন্তে বৈঠক করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। দুপুরে সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে 3 ঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষে 1 সদস্যের তদন্ত কমিটি হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান জানান, নাগরিকদের কাছ থেকে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করবেন তারা। শুধুমাত্র 5 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত ঘটে যাওয়া সহিংসতার ঘটনা এবং 16 জুলাই 6 জন নিহতের ঘটনা তদন্ত করছেন তারা। সততা এবং স্বচ্ছতার সঙ্গে এই কমিটি কাজ করবে বলেও জানিয়েছেন বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান। পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল পরিদর্শন করার কথাও জানিয়েছেন তিনি। গত 18 জুলাই 1 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সরকার। কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে, তারই আলোকে আমরা আজকে কমিশনের প্রথম মিটিং করলাম এবং আমরা বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব। যেহেতু এর পরবর্তী ঘটনাগুলো প্রজ্ঞাপনের পরে হয়েছে, সুতরাং এখন পর্যন্ত এই 6 জনের ব্যাপারেই বলা। একটু পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা আরেকটু গুছিয়ে নিয়ে আমরা অবশ্যই ঘটনাস্থানগুলো পরিদর্শন করব। দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের কষ্ট যেন আর না বাড়ে সেদিকে খেয়াল রেখে কাজ করতে শিক্ষার্থী ও সচেতন সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। দুপুরে সচিবালয়ে নিজ দফতরে তিনি সাংবাদিকদের বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি বিদেশি প্রভুদের উপর ভর করে দেশ অস্থিতিশীল করতে চায়। যারা করছে তারা তো আর আমাদের বাচ্চাগুলো করছে না। জামাত তো তাদের পরাজয়ই মনে করে বাংলাদেশ, এবং তার সাথে বাইরেও শক্তি আছে অনেকে জড়িত, এবং বিএনপি তো কোনো সময় সাধারণ মানুষের কোনো ইন্টারেস্টে নাই, তারা খালি গদিটা পেলেই হয়। সাধারণ মানুষ যাতে আর কষ্ট না পায় এটা সব পক্ষ থেকেই দেখতে হবে আর কি, কারণ আসলে সাপ্লাই চেইন ঠিক না থাকে তাহলে তো সবাই সাফার করবে, এতে কোনো সন্দেহ নাই। যে বাচ্চাগুলোকে একটা সেন্সেবল জায়গায় আসতে হবে আমাদের। বিচার ঠেকাতে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে হারলেন ডক্টর ইউনূস। দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় টেকেনি তার আবেদন। 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন ইউনূসের আইনজীবী। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যখন দেশের বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে সময় দেশের সর্বোচ্চ আদালত এক আদেশে জানালেন, ইউনূসের বিরুদ্ধে শ্রমিকের অর্থ আত্মসাতের প্রাথমিক তথ্য প্রমাণ মিলেছে। বুধবার দুর্নীতির মামলার বিচার চলবে কিনা আদেশের দিন ধার্য ছিল। 2 ঘন্টারও বেশি সময় শুনানিতে তার আইনজীবী ঘুরে ফিরে একই কথা বলেন, এই মামলার নেপথ্যে কলকাঠি নেড়েছে কেউ একজন। ছেড়ে কথা বলেননি দুদকও, কম যাননি রাষ্ট্রপক্ষের আইনজীবীও। উভয় পক্ষের শুনানি শেষে মামলা বাতিল চেয়ে করা ইউনূসের আবেদন খারিজ করে দেন উচ্চ আদালত। 1 বছরের মধ্যে মামলার বিচার কাজ শেষ করতে বলা হয় অধস্তন আদালতকে। এখানে অপরাধের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়। সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ওনাদের স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত হলো ডিফেন্স মেটেরিয়ালসের উপর কখনো মামলা কোয়াশ হয় না। প্রায় 26 কোটি টাকা ওনারা নিজেরাই আত্মসাৎ করেছে, তাই 14 জনের বিরুদ্ধে আদালত সুস্পষ্ট অভিযোগ থাকাতেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এবং সাক্ষী সাবুদের মাধ্যমে এটার সত্যতা নিশ্চিত করা হবে। বিচার চলার আদেশে চটেছেন ডক্টর ইউনূসের আইনজীবী, যেতে চান সর্বোচ্চ আদালতে। ডক্টর ইউনূসের ভাগ্য এতই খারাপ, এতই অবহেলিত, আজকে হাইকোর্ট এই 3 দিন শুনানি করে এই মামলাটিতে রুল পর্যন্ত ইস্যু না করে আজকে এটা খারিজ করে দিয়েছেন। 5 আগস্ট বিশেষ জজ আদালত 4-এ আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত 12 জন ইউনূস সহ 14 জনের বিচার শুরুর আদেশ দেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্বৃত্তদের নাশকতায় উত্তর সিটি কর্পোরেশনে 205 কোটি টাকার ক্ষতি হয়েছে। সকালে স্থানীয় সরকার মন্ত্রী ও উত্তরের মেয়র আতিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে এই তথ্য জানান। মিজানুর রহমান মিন্টুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। 19 জুলাই শুক্রবার সহিংসতার আগুনে রণক্ষেত্রে পরিণত হয় মিরপুর 10। মিরপুর 10 লাগোয়া উত্তর সিটি কর্পোরেশনের 4 নম্বর আঞ্চলিক অফিস। সেদিন বিকেল 3টা থেকে 3:30টার দিকে এখানে একদল
সন্ত্রাসী ঢুকে তারা এই সিটি কর্পোরেশনের প্রায় 29টি গাড়িতে আগুন দিয়ে ভস্মীভূত করা হয় গাড়িগুলোকে এবং 17টি গাড়িতে ভাঙচুর করা হয়। সেই সময় যারা এখানে দায়িত্বে ছিলেন সিটি কর্পোরেশনের কর্মীরা তারা কিন্তু প্রাণ ভয়ে পালিয়ে যান। উড়া দূরাইছে এত পোলা পাইন, মানে কি বলবো, যে কেউ ঠেকা রাখার মতন সিস্টেম নাই। তখন মাইর দূরাইছে, পায়ে এই জায়গাত লাগছে, ভাইগে গেছি গা। চাপাটি ছিল, লোহা ছিল, লোহা রড ছিল, এগুলি দিয়া আমাদেরকে সব দৌড়ায় ভিতরে ঢুকাই দিছে। এরপরে পর্যায়ক্রমে গাড়িগুলি ধরাই দিছে। এখন এই যে আমরা অচল হয়ে গেছি, আমরা এখন ময়লা গাড়ি না চললে তো আমাকে পেটে ভাত নেই। বেলা 12:30টার দিকে এখানে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম তিনি কিন্তু আসেন, এই এলাকাটি পরিদর্শন করেন এবং তারা বলেছেন এই ঘটনায় কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের 205 কোটি টাকার ক্ষতি হয়েছে। শুধুমাত্র অঞ্চল 4-এই ক্ষতি হয়েছে 120 কোটি টাকার। সিটি কর্পোরেশনের আওতায় যে কমিউনিটি সেন্টারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে। সিটি কর্পোরেশনের এই গাড়িগুলো মেয়র সাহেব কয়েকদিন আগে মাত্র ঈদের আগে জাপান থেকে কিনা হয়েছে। সেগুলোকে 67টা গাড়িকে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 29টাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এই জনগণের সম্পদকে কারা পুরালো, আমি অনুরোধ করব জাতির কাছে, সরকারের কাছে, আমাদের প্যারেন্টস মিনিস্ট্রিকে এটার আশু বিচার ব্যবস্থা নেওয়ার জন্য। এই যে এত ক্ষতি সেটি কবে নাগাদ কাটিয়ে ওঠা সম্ভব সেটা নিশ্চয়ই সময়ই বলে দেবে এবং সব কিছু মিলে এই অঞ্চলে কিন্তু থমথমে অবস্থা এখনও বিরাজ করছে। কর্মকর্তা কর্মচারীরা অফিস করছেন কিন্তু স্বস্তি কিন্তু নেই, কারণও নেই। তো সব মিলে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিটিভির মতো সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিও তার। দুপুরে রাজধানীর রামপুরায় বিটিভি ভবন পরিদর্শন করেন তিনি। এই সময় সংস্থাটির মহাপরিচালক জানান, কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আরও সময় লাগবে। যে ধ্বংসযজ্ঞ মুখোমুখি আমরা হয়েছি, এটিকে রিকভারি নয়, এটিকে পুনর্গঠন করতে হবে। সহসাই আমরা সেই পুনর্গঠন করতে পারবো এরকমটি আমাদের মনে হচ্ছে না। আমরা চেষ্টা করছি যে সম্প্রচার চালিয়ে যেতে এবং আমাদের সম্প্রচার চলমান আছে। ভবিষ্যতে যাতে এই ধরনের প্রতিষ্ঠানকে আরও বেশি শক্তিশালী সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়, আমি সেই বিষয়টিকে স্মরণ করিয়ে দিতে চাই। এবং একই সাথে যারা এই ধরনের উন্মত্ত সন্ত্রাস করেছে, যারা রাষ্ট্রীয় সম্পদকে ক্ষতি করার চেষ্টা করেছে, যারা আমাদের সম্মানের সুনামের বিষয়টি, আমাদের গর্ব করার বিষয়টিকে আক্রমণ করেছে, তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। বিআরটি এর সব কার্যক্রম ঠিক কবে নাগাদ চালু হবে তা এখনও নিশ্চিত না। দুপুরে সংস্থাটির চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল নাশকতাকারীদের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহাখালীতে অবস্থিত প্রধান কার্যালয়টি। বর্তমান কার্যক্রম অস্থায়ী কার্যালয়ের মাধ্যমে চালানো হলেও কবে নাগাদ পুরো দমে শুরু হবে তা এখনও জানানো যাচ্ছে না। তিনি বলেন, কি পরিমাণ ডেটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা সার্ভার চালুর পরেই বোঝা যাবে। অসংখ্য সার্ভিস আছে যেগুলো নাকি মানুষের প্রতিদিন অসংখ্য সার্ভিস আমরা দিয়ে থাকি। আমাদের যে ডেটা সেন্টার এবং সার্ভার আছে, এটি আমরা যেটি করব, আমরা এটি রান করানোর চেষ্টা করব যে এটা কবে নাগাদ আমরা দ্রুত রান করাতে পারি। এটি কিন্তু সময় লাগবে, আবারও বলছি সময় লাগবে। এটি রান করানোর অবস্থায় আসলে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে টোটাল ডাটার কি অবস্থা। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মোড়ে মোড়ে চেকপোস্টে তৎপর সেনা, বিজিবি, র্যাব, আনসার ও পুলিশ সদস্যরা। যাত্রাবাড়ির সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আতাউর কাউসার। এই মুহূর্তে আছি রাজধানীর আব্দুল গনি রোড এলাকায়। গত কদিনের অরাজক পরিস্থিতি কাটিয়ে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী। আজ অফিস আদালত খোলা থাকায় যানবাহন চলাচল শুরু হয়েছে এবং প্রচুর মানুষ নিয়মিতভাবেই অফিসে জয়েন করেছেন। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, জনগণের জানমাল যেন নিরাপদ থাকে, যেন রাষ্ট্রীয় সম্পদ নিরাপদ থাকে, সে কারণে রাস্তায় কাজ করছে সম্মিলিত বাহিনী, অর্থাৎ সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশ। তারা সম্মিলিতভাবেই কাজ করছে এই সকল কিছুর নিরাপত্তা নিশ্চিত করতে। তারা বলছেন কোনোভাবেই যেন আর জনগণের রাষ্ট্রীয় সম্পদ বা জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদ যেন কেউ বিনষ্ট করতে না পারে। তাদের একটাই লক্ষ্য, যেন কোনোভাবেই আর কেউ জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে। অফিস কার্যালয় নতুন করে খোলা শুরু করেছে, তো এই জন্য আমরা চেষ্টা করেছি যে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের ভিতরে
আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশকে যেন আমরা সঠিকভাবে সামনের দিকে নিয়ে যেতে পারি, এই জন্য আমাদের সর্বোত্তক প্রচেষ্টা জারি রয়েছে। যেন স্বাভাবিকভাবে চলতে পারে জনজীবন, তারা সে লক্ষ্যেই কাজ করছেন এবং কোনোভাবেই তারা কোনো দুর্বৃত্তায়ন আর ঘটাতে দেবেন না, এক্ষেত্রে কোনো ছাড় তারা দেবেন না। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। কারফিউয়ের মাঝেও কঠোর নিরাপত্তায় পুরোদমে সচল ছিল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। গত 5 দিনে এই বিমানবন্দরে 56টি আন্তর্জাতিক এবং 89টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হয়েছে, আর যাত্রীর আসা যাওয়া করেছে 7000-এর বেশি। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে 1 সপ্তাহের বেশি সময় ধরে সংঘাত এবং কারফিউতেও পুরোদমে সচল রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। এই বিমানবন্দরে বিমান বাহিনীর নিরাপত্তা জোরদার করায় যথাসময়ে যাত্রীরা যেমন এসে পৌঁছতে পেরেছে, ঠিক তেমনি প্রতিটি বিমান উড্ডয়ন করেছে এবং নামতেও পেরেছে। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ঘটনার সূত্রপাত হওয়ার পর থেকেই বিমান বাহিনীর বিশেষ টিম পুরো বিমানবন্দর এবং আশপাশের এলাকা কর্ডন করে রাখে। বিমান পরিচালনা অপারেশনাল কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন বা বাধার সৃষ্টি না হয় সেটা এনশিওর করা। তার জন্য আমরা প্রচুর পরিমাণে আমাদের নিরাপত্তা রক্ষী বিভিন্ন সেন্সিটিভ পয়েন্টে নিয়োগ করেছি। নজরদারি ড্রোন আমাদের কিন্তু আকাশে আছে এবং আমরা চিটাগাং শহরের যে কোনো জায়গায় আমরা কিন্তু নজরদারির ভিতরে রেখেছি। আগামী আরও কয়েকদিন বিমান বাহিনী এখানে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করবে। সংঘাত এবং কারফিউর মাঝেও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর পুরোপুরি সচল ছিল। গত 5 দিনে এই বিমানবন্দরে 163টি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করার কথা থাকলেও মাত্র 23টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। এর মাঝে 2টি আন্তর্জাতিক ফ্লাইট ছিল যান্ত্রিক ত্রুটি, আর যাত্রী না থাকায় অভ্যন্তরীণ 21টি ফ্লাইট বাতিল করা হয়। তবে যাত্রীরা যাতে নির্বিঘ্নে এই বিমানবন্দর ব্যবহার করতে পারে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক। অন্যান্য যে ফ্লাইটগুলো ছিল এই সময়ে সব ফ্লাইটগুলো কন্টিনিউ করেছে, বাট পার্টিকুলার এই ইমার্জেন্সির কারণে কোনো ফ্লাইট ক্যান্সেল হয়নি। যাদের ফ্লাইট ছিল সকালে তারা 2 দিন আগে চলে আসছে, তাদের জন্য আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করেছি এখানে আমাদের নিজস্ব উদ্যোগে। বিশেষ করে দূর দূরান্ত থেকে যেসব যাত্রী এই বিমানবন্দরে এসেছিল তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিমানবন্দরের পক্ষ থেকে। প্রতিদিনই আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সবগুলি ফ্লাইট নির্বিঘ্নে তার গন্তব্যে পৌঁছাতে পেরেছে। নির্বিঘ্ন হয়েছে ইমিগ্রেশন এবং লাগেজ সিস্টেমও। যাত্রীদের তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি এই শাহ আমানত বিমানবন্দরে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। দীর্ঘ 8 দিন পর দোকান খুলেছেন রাজধানীর ব্যবসায়ীরা। কারফিউ পুরোপুরি উঠে না যাওয়া পর্যন্ত শঙ্কা কাটছে না তাদের। বলছেন, সংকটময় এই পরিস্থিতি দীর্ঘ হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। রাজধানীর নিউ মার্কেট এলাকা দীর্ঘ 7 থেকে 8 দিন পর দোকান খুলেছেন এখানকার ব্যবসায়ীরা। পুরোপুরি জমজমাট হবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। তারা বলছেন, এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা দীর্ঘ হলে তারা ক্ষতির মুখে পড়বেন অনেক বেশি পরিমাণে। সকাল 10টা থেকে কারফিউ শিথিল করা হলেও এর ঘণ্টাখানেক আগে দোকান খুলতে আসেন বিক্রেতারা। কিছুক্ষণ আগে তো মার্কেট খোলা হইলো, আমরা দোকানপাট করে বসলাম। কোনো কাস্টমার আমরা এখনো দেখিনি। আমাদের ব্যবসায়ীর পরিস্থিতি এখন ভয়ানক, কারণ সর্বদিক দিয়ে সবচেয়ে লসের খাতে আমরা ব্যবসায়ীরা আছি। বাধ্য হয়ে যে আজকে খোলা দিয়েছে, এখানে আমরা আসছি, দেখি যদি এখন ভাগ্যে যদি জুটে। অনেকে বলছেন, চলমান পরিস্থিতি দীর্ঘ হলে ঋণের জালে আটকে থাকতে হবে তাদের। 10টা থেকে 5টা আমাদের খোলা দিছে, তারপরেও তো আমরা আতঙ্ক মধ্যে দোকানপাট খুলছি, কেন আমাদের ব্যবসা করতে হবে, এটা দিয়েই আমাদের চলি। যেহেতু রাস্তায় মিলিটারি আর্মিরা আছে, তাদের একটু ভয়ভীতি সাধারণ জনগণের মাঝে আছে। এখন মার্কেটে আসি, স্বাভাবিক আছে, দেখা যাক কি হয়। কাস্টমার নির্ভরশীল করে যে কাস্টমার কতটুকু আসে। কাস্টমার না আসলে আমাদের বেশি ক্ষতি হবে, কারণ আমরা আজকে 9 দিন যাবৎ বেকার বসে রয়েছি। আমাদের চলার মতন কোনো কিছুই নাই। দোকান চলবে, আমরা চলতে পারবো। এখনো কারফিউ থাকায় আতঙ্কে আছেন ব্যবসায়ীরা। বলছেন, ক্রেতার আনাগোনা না বাড়লে ক্ষতির মুখে পড়বেন তারা। মার্কেটের পরিস্থিতি খুবই খারাপ। মাত্র আজকে খুললাম, ঠিক আছে, কাস্টমার নাই, কারো বিসমিল্লা হয় নাই, হবে কিনা সেটাও কেউ শিওর না, ঠিক আছে। কাস্টমারের ভিতরে একটা আতঙ্ক। প্রত্যাশা আমাদের, আমরা চাই আমাদের কাস্টমার বেশি হোক, ঠিক আছে, আমাদের বেচা বিক্রি বাড়ুক, দেশের পরিস্থিতি ভালো থাকুক। ব্যবসা প্রতিষ্ঠান খুলে পরিষ্কার করে এখন ক্রেতাদের অপেক্ষা এখানকার ব্যবসায়ীদের। তাদের চাওয়া, স্বাভাবিক হোক পরিস্থিতি, জমে উঠুক বেচা বিক্রি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরকারি 65 দিনের নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়া কাটিয়ে সাগরে মাছ শিকারে যাচ্ছেন কক্সবাজার উপকূলের জেলেরা। দীর্ঘদিন পর সাগরে মাছ শিকারে যেতে পেরে খুশি তারা। আর সাগরে মাছ ধরা পড়লেই লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করছেন জেলা ফিশিং বোট মালিক সমিতি।
কক্সবাজারের বাকখালী নদী, এই নদী দিয়ে একের পর এক বড় বড় ট্রলার সাগরে যাচ্ছে। দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা এবং বৈরী আবহাওয়া কাটিয়ে ফের সাগরে মাছ শিকারে যেতে পারায় দারুণ খুশি জেলেরা। তবে যে ৬৫ দিনের নিষেধাজ্ঞা ছিল সেটি শেষ হয়েছে মঙ্গলবার মধ্যরাতে, কিন্তু সাগর উত্তাল থাকায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় অনেকেই মঙ্গলবার মধ্যরাতে সাগরে যেতে পারেননি, যার কারণে বুধবার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং আবহাওয়া অফিস ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলেছে। কষ্টে ছিলাম, এখন সাগরে গেলে তো আমাদের একটু অভাবটা থাকে না আর কি। তেল ভরছি, বরফ ভরছি, খাওয়ার জন্য চাউল, মানে সব বাজার মুদি বাজার যা লাগে ওষুধপত্র সব করছি। এদিকে জেলা ফিশিং বোর্ড মালিক সমিতি জানিয়েছে, দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা এবং বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকারে যেতে না পারায় ট্রলার মালিক, জেলে, মৎস্য ব্যবসায়ী এবং মৎস্য শ্রমিকরা লোকসান গুনছে। মাছ পেলে লোকসান কাটিয়ে ওঠা সম্ভব, তবে মাছ সে পরিমাণ মাছ সাগরে তো আমরা গত বছরও পাই নাই, এবছরও পাবো কিনা। এবং তাছাড়া আমাদের যে জেলেদেরকে যে সরকারিভাবে রসদ দেওয়া হয়েছে, চাউল দেওয়া হয়েছে, তাও আমরা পেয়েছি 30% মতো। কক্সবাজারে ৬৫,০০০ নিবন্ধিত জেলে রয়েছে এবং ৬,০০০-এর বেশি নিবন্ধিত নৌযান রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাতেই বাসা বাড়িতে মিলবে ব্রডব্যান্ড ইন্টারনেট। রবি সোমবার থেকে পাওয়া যাবে মোবাইল ডেটা। ফেসবুক সহ সামাজিক মাধ্যম নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন প্রতিমন্ত্রী। কারফিউ শিথিলে চিরচেনা যানজটে ঢাকা। মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে বন্ধের প্রভাব। খুলল অফিস, আদালত, ব্যাংক, কারখানা। তাঁবুর নিচে চলে সেতু বিভাগের অফিস। এই ছিল সময় সংবাদে। বাংলা সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। মাকসুম, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।